সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা। আজ দ্বিতীয় পর্ব। মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে। ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরীন্দ্র যে আকৃষ্ট হইয়াছিল তাহা প্রথম হইতেই মনোরমা সন্দেহ করিয়াছিলেন। তাহার সেই সন্দেহ আজ সুদৃঢ় হইল। এই 2 দিন গিরিন কি একরকম উৎসুক ও অন্যমনস্ক হইয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যাইত না, যখন তখন বাড়ির ভিতরে আসিয়া এ ঘর ও ঘর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি আজও খেলা হবে না? মনোরমা বলিলেন, কি করে হবে গিরিন, লোক কই? না হয় আয় আমরা 3 জনেই খেলি। গিরিন নিরুৎসাহভাবে বলিল, 3 জনে কি খেলা হয় দিদি? ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। সে আসবে না। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল, কেন? কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধ হয় না? মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন, না না, ওর মামা মামি সেরকম মানুষ নয়, সে নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে আজ একবার গেলেই আসবেন। কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনে ভারী অপ্রতিভ হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, আচ্ছা তাই যাই বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। 2 দিন খেলা হয় নাই। আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমিয়া গেল। ললিতারা জিতিতেছিল। ঘণ্টা 2 পরে সহসা কালী আসিয়া দাঁড়াইয়া বলিল, সেজদি শেখরদা ডাকছেন, জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিসে যাননি? কি জানি, চলে এসেছেন বলিয়া সে ঘাড় নাড়িয়া প্রস্থান করিল। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখপানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল, যাই সইমা। মনোরমা তাহার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর 2 হাত দেখে যা। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, না সইমা, ইনি তাহলে বড় রাগ করবেন বলিয়া দ্রুতপদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখর দাদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সম্মুখের ফটকওয়ালা বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়া বলিল, ও ওই বাড়ি? নবীনবাবু ওদের আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আত্মীয় কেমন? ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত বুড়ো আত্মসাৎ করবার ফিকিরে আছেন। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন, কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজ মেয়ের বিবাহ হইতেছিল না, পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়া বাড়িখানি বাঁধা রাখিয়াছেন। এ টাকা কোনো দিন শোধ হইবে না এবং অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন। মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়ার আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্যে একটি বড় রকমের বাড়ি তৈরি করেন। 2 ছেলের 2 আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণবাবুর আরও তো মেয়ে আছে, তাদেরই বা বিয়ে কি করে দেবেন? মনোরমা বলিলেন, নিজের তো আছেই, তাছাড়া ললিতা, ওর বাপ মা নেই, সমস্ত ভার ওই গরিবের ওপর। বড় হয়ে উঠেছে, এই বছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই আছে। আমরা বেশ আছি গিরিন। গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই গুরুচরণবাবুর পেটে অন্ন জল যায় না। হ্যাঁ গিরিন, মুঙ্গেরে তোদের কোনো বন্ধুবান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে? অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধুবান্ধব আর পাবো কোথায় দিদি, তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রাখিয়া গিয়াছেন, সে সমস্তেরই এখন সে মালিক। মনোরমা বলিলেন, টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি, ইচ্ছে হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তোর টাকা দিয়ে লাভ? ওরা আমাদের আত্মীয়ও নয়, সমাজের লোকও নয়, এমনি কে কাকে টাকা দেয়?
গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তারপরে কহিল, সমাজের লোক নাই হলেন, বাঙালি তো, ওর একান্ত অভাব, আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিতে রাজি হন আমি দিতে পারি। ললিতা তাদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়, তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। তাহার কথা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন না। ইহাতে তাহার নিজের ক্ষতিবৃদ্ধি কিছুই নাই বটে, তথাপি এত টাকা একজন আরেকজনকে দিতেছে দেখিলে অনেক স্ত্রীলোকই প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারে না। চারু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিল। সে মহা খুশি হইয়া লাফাইয়া উঠিল, বলিল, তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। তাহার মা ধমক দিয়া বলিলেন, তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথায় থাকিস নে, বলতে হয় আমিই বলবো। গিরিন কহিল, তাই বলো দিদি। পরশু রাস্তার উপর দাঁড়িয়ে গুরুচরণবাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল, কথাবার্তায় মনে হলো বেশ সরল লোক, তুমি কি বলো? মনোরমা বলিলেন, আমিও তাই বলি, সবাই তাই বলে। ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাধাসিধে মানুষ, সেজন্যই তো দুঃখ হয় গিরিন, অমন লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখলি না গিরিন, শেখরবাবু ডাকছেন বলতেই তো ললিতা কীরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়িশুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামদি করুক না কেন, নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে, রেহাই পাবে এ ভরসা কেউ করে না। গিরিন জিজ্ঞাসা করল, তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞেস করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো। বলিয়াই একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা, তোরই বা এত চাড় কেন রে গিরিন? চাড় আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয়, বলিয়া সে ঈষৎ সলজ্জ মুখে প্রস্থান করিল। দ্বারের বাহিরে গিয়াই আবার ফিরিয়া আসিয়া বসিল। তাহার দিদি বলিলেন, আবার বসলি যে? গিরিন হাসি মুখে বলিল, অত যে কাঁদুনি গাইলে দিদি, হয়তো সব সত্যি নয়। মনোরমা বিস্মিত হইয়া বলিলেন, কেন? গিরিন বলিতে লাগিল, ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখের মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলাম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে দিয়ে পাঠিয়ে দিল। চারুকে জিজ্ঞেস করো না কীরকম খরচ করে, মাসে 20-25 টাকার কম ওর নিজের খরচই চলে না যে। মনোরমা বিশ্বাস করিলেন না। চারু বলিল, সত্যি মা, ও সব শেখরবাবুর টাকা, শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিছু বলে না। মনোরমা মেয়ের দিকে চাহিয়া সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলেন, টাকা আনে শেখরবাবু জানেন? চারু মাথা নাড়িয়া বলিল, জানেন জানেন, সম্মুখেই চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে আন্নাকালের পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সবই তো সই দিলে। মনোরমা ভাবিয়া বলিলেন, কি জানি, কিন্তু এ কথাও ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়, ওরা সব মায়ের ধাত পেয়েছে, তাই দয়া ধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো, ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও সবাই করে। হ্যাঁ চারু, তুইও তো যাওয়া আশা করিস, ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে, শুনেছি বুড়ো অনেক টাকা পাবে। চারু বলিল, হ্যাঁ মা, এই মাঘ মাসেই হবে, সব ঠিক হয়ে গেছে। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ, যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। অফিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা? কালি, যা যা, তোর গিরিন মামাকে এবার ডেকে আন। তারপর উভয়ে চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উচ্চারিত হইতে থাকিত। তর্কটা প্রায়ই আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার, এ সমস্তই সত্য কথা। একে তো সমর্থন করিবার বাস্তবিক কিছু নাই। তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলো বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথাসময়ে ভালো জায়গায় বিয়ে দিতে?
কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়েই দেখো না কেন, বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। দুদিন পরে ছেলে মেয়ের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবে না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও, কি বলো হে? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত, গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা। এমন সমাজ থেকে জাত যাওয়াই মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড়লোকের জন্যে। ভালো, তারাই থাক, আমাদের কাজ নেই বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলি ললিতা শুধুই মন দিয়া শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহাই কিছু বলিত, সমস্তই তার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্ন জল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন, কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না। অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভাড়াতুরা হৃদয় হইতে বাহির করিয়া আর একবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেহ কথা কহিত, তাহাকে শ্রদ্ধা না করিয়া তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্য পথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে। গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্য দিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙ্গিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কী রকম একটা অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন। গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই? গুরুচরণ হুঁকাটা মুখ হইতে সরাইয়া লইয়া বলিলেন, কেন, দেহ তো বেশ ভালোই আছে। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিসে কি কিছু? না না, তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল, তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা, হ্যাঁ মা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ই তাহার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটাকত শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না, তা আসল দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলো পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিকে খেয়ালও করলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে, কিন্তু বাইরের লোকে যে তোর দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না।
তাই তাহার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি, যদি কিছু মনে না করেন। আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বলিলেন, আমাকে কোনো কথা বলতে কেউ তো কখনো সংকোচ করে না গিরিন। কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ, তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না, আর তারও দরকার, না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয়েই আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্যই বলছিলাম যদি। গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিল, ঠিক এই সময় আন্নাকালী ছুটিয়া আসিয়া পড়িল। শেষদি শেখরটা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে। বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া বলিল, কই উঠলে না শেষদি? আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায়, কিন্তু গুরুচরণ ললিতার মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিলেন, তাহলে যা মা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠিতে হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন। তাহার মোদিত চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে। এই যে আনন্দাশ্রু, ললিতা তাহা বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল, তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল। কালি ছিল না, সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া তাহার জলভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে 8-10 দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ও কি, কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া 2 হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যি কাঁদছ যে, হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলাইয়া রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল কড়াক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি টাকাটা দিলে কে হে? গুরুচরণ নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই। এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই, বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নূতন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার, দোষ টাকাটা ফিরে যাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন, সে কি কথা দাদা, আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি। নবীন হাসিলেন। তিনি পাকা লোক, এই সকল কথা বিশ্বাস করিলে গরু বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যিই ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না, না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বৌঠানের অসুখের জন্য, আমার নিজের জন্যে কিছু নয়। বলি
কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করিলেন না, বলিলেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটিকে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রহিলেন। যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সমাধান করে দিই ভায়া। তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। গুরুচরণ সে কথায় আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টায় কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিলেন। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে দেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যাইত, এবারেও যাইবে তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিত যাবে না? কেন যাবে না? কালী কহিল, বাহ, কি করে যাবে? মাঘ ফাল্গুন মাসে ওর বিয়ে হবে, বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নির্নিমেষ চোখ স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কালী বাড়ির ভেতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে ভালো পাত্তর চাই। বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন, গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল, এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাঁধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2 মাস 3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো, তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলছিল, আর আমাদের কোনো ভয় নেই, সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনি চাহিয়া রহিল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল, তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে কালী। কালী, তোর শেষ দিকে একবার শিগগির ডেকে দে, বল আমি ডাকছি, যা, ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল। কোন দ্রব্যে তাহার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানালার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপর এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয়ও পাইল। ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি, এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা করি ওদেরাজের মধ্যেই রহিল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল। এবার সে কাজটা শেখরদা একা করিতেছে। খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুজনেই চুপ করিয়া রহিল। এবার ললিতা সঙ্গে যাইবে না, শেখর তাহা জানিতে পারিয়াছে, এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও, এখন আমাকে আবার এগুলো গুছিয়ে নিতে হবে, বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করো গে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া
সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল, কালীর সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, সে কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল। ঘণ্টা 2 পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যিই অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টাকাল ললিতা কিছুই করে নাই। তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল। শেখরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়াছে। কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো, বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না। সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল। আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণবাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেঁট করিয়া 2 বাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখরবাবুকে চা দিলে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখর তা চা খান না। গিরিন আর কিছু বলিল না। ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল। শেখর নিজে এটা খায় না, অপরে খায় তাহাও ইচ্ছে করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পাড়িলেন। ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল, গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করেছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা এই প্রশ্নের উত্তর দিতে পারিল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না। গুরুচরণ বলিলেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না। কি বলিস মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কখন? শেখর কহিল, কথা উঠতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাবে বই কি, হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো। বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী, এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ। কথাটা উচ্চারণ করিতেই তাহার শীর্ণ কৃশ মুখের উপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়েই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বের আপডেট পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।